তো হ্যালো অ্যাসপিরেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা সবাই প্রিপারেশন শুরু করেছো বা করবে ভাবছো। তো এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওটায় তোমরা হয়তো সবাই দেখেছো যে আরআরবি, এনটিপিসির ইউজি এবং পিজির যে কোশ্চেন গুলো তার অ্যানালাইসিস ভিডিও, এবং সেই অ্যানালাইসিস ভিডিও যদি এখনো না দেখে থাকো তাহলে উপর আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারো। অবশ্যই দেখো, সেটা জানা খুব দরকার। এবার আসা যাক আসল কথায়। এই যে অ্যানালাইসিস করে দেখা গেল এনটিপিসি ইউজি এবং পিজি, মানে যেটা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা, সেইগুলোতে সব মিলিয়ে প্রায় 500-এরও বেশি কোশ্চেন আছে জিওগ্রাফির সমস্ত চ্যাপ্টার গুলো মিলিয়ে। তো শুধুমাত্র এই এনটিপিসি নয়, বাকি যে সমস্ত ওয়ান ডে এক্সাম গুলো হয়, যেমন ধরো এখানে এসএসসি সিজিএল এর কথা লেখা আছে, এছাড়া সিএইচএসএল, এমটিএস, জিডি, যে কোনো ওয়ান ডে এক্সামে কিন্তু এই জিওগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আজকে এই ভিডিওটায় আমি তোমাদের স্পেশাল কিছু আলাদা করে দেখাবো না। তবে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ওভারঅল জিওগ্রাফি সাবজেক্টটা আমাদের কিভাবে পড়তে হবে, কি কি জানতে হবে, কি কি দরকার। কারণ আমরা আলটিমেট সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল নই। কারণ আমরা পড়া শুরু করে দিই এবং বারবার বিভিন্ন সোর্স, বিভিন্ন কারিকুলাম এই সমস্তের মধ্যে নিজেরা খুব কনফিউজ হয়ে থাকি যে কি পড়তে হবে এক্স্যাক্টলি। তো আজকে সেই রোড ম্যাপটাই আমি তোমাদের দেখাবো এই সমস্ত কটা স্লাইডের মধ্যে দিয়ে। তো অবশ্যই দেখতে থাকো। আচ্ছা, এবার শুরু করা যাক আসল টপিক। সেটা হচ্ছে যে এখানে লেখা আছে স্টপ রিডিং এভরিথিং, স্টার্ট স্টাডিং হোয়াট ম্যাটার্স। এর মানে তোমাদের কিন্তু সবকিছু পড়তে হবে না। কারণ জিওগ্রাফি একটা ভাস্ট সাবজেক্ট। সেটা শুধুমাত্র ওয়ান ডে এক্সামের পার্সপেক্টিভে দেখতে গেলে হবে না। তো এর মধ্যে প্রচুর কনসেপ্ট আছে, প্রচুর ম্যাপ পয়েন্টিং আছে, প্রচুর ভিজুয়ালস আছে, ঠিক আছে? তো সমস্ত কিছু আমাদের পক্ষে পড়া পসিবল নয়। তো সেক্ষেত্রে আমাদের পড়তে হবে সেটুকুই, যেটুকু দরকার, হোয়াট ম্যাটার্স। তো আচ্ছা, এবার তাহলে শুরু করা যাক যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে সোলার সিস্টেম এবং আর্থস এর মেকানিক্স। তো এই সোলার সিস্টেমের মধ্যে আমাদের ফার্স্ট যেটুকু জানতে হবে সেটা হচ্ছে যে যে সমস্ত গ্রহগুলো আছে, যেমন টেরেস্ট্রিয়াল প্ল্যানেট এবং জোভিয়ান প্ল্যানেট, অর্থাৎ যেগুলো হচ্ছে একটা অ্যাস্টেরয়েড বেল্ট থাকে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে, ঠিক আছে? তো সেই অ্যাস্টেরয়েড বেল্টের এপাশের গ্রহগুলো যেগুলো সূর্যের দিকে, সেগুলোকে বলা হয় টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, আর যেগুলো বাইরের দিকে সেগুলোকে বলা হয় জোভিয়ান প্ল্যানেট। তো এগুলোর প্রত্যেকটা রোটেশন, রেভলিউশন সম্পর্কে জানতে হবে। এছাড়া স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদের জানতে হবে। ডোয়ার্ফ প্ল্যানেটকে কেন ডোয়ার্ফ প্ল্যানেট বলা হচ্ছে, সেগুলোর স্পেসিফিক কি ক্রাইটেরিয়া, কেন কত সালে প্লুটোকে গ্রহর দরজা থেকে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে, এবং কোনটার কতগুলো উপগ্রহ আছে এগুলোও জানতে হবে। এবার আসা যাক আর্থের কথায়। আর্থের ক্ষেত্রে কিন্তু আর্থের যে স্পেসিফিক একটা কোশ্চেন আছে যে আর্থের শেপ কি, আর্থের পজিশন কি। যেমন একটা পয়েন্ট বলা যেতে পারে, যেটা হচ্ছে গোল্ডিলক্স সিচুয়েশন, গোল্ডিলক্স কন্ডিশন। এই কন্ডিশনটা কি? এটা হচ্ছে পৃথিবী সূর্যের থেকে ঠিক অতটুকুই দূরত্বে আছে যতটুকু দূরত্বে থাকলে পরে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতে পারতো। তো এই যে পারফেক্ট সিচুয়েশন, এটাকে গোল্ডিলক্স কন্ডিশন বলে। তো এই ধরনের বেশ কিছু ছোট ছোট টার্ম আছে যেগুলো আমাদের জানতে হবে। এছাড়া আর্থের যে মোশন গুলো, যেমন রোটেশন এবং রেভলিউশন, এই দুটো আমাদের খুব কনফিউশন হয়ে যায় যে কোনটার জন্য কি হয়, এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। এছাড়াও বিভিন্ন স্পেসিফিক যে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড গুলো আছে, যেমন 0 ডিগ্রি, দেন 23rd ডিগ্রি, 67.5 ডিগ্রি, এই সমস্ত যে সমস্ত লাইন গুলো আছে এগুলো জানতে হবে। ইন্টারন্যাশনাল ডেট লাইন, কোন দিকে গেলে ডেট এগোচ্ছে বা ডেট পিছাচ্ছে, জিএমটি কোন কোন কান্ট্রির মধ্যে দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত ডিগ্রি লঙ্গিটিউড, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এই আর্থের মধ্যে, ঠিক আছে? তো সোলার সিস্টেম এবং আর্থের মধ্যে এগুলো। এবার এর মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে, যেমন ধর ফ্যাকচুয়াল কোশ্চেন, যে কোনো ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। যেমন রেড প্ল্যানেট কাকে বলে, লব সাইডেড প্ল্যানেট কাকে বলে, ঠিক আছে? এছাড়া এই ধরনের কোশ্চেন আসতে পারে যে ব্লু প্ল্যানেট কাকে বলে, ঠিক আছে? তো এই ধরনের কিন্তু ওয়ান ডে এক্সামে নর্মালি টাইম ডিফারেন্স বেসড যেগুলো কোশ্চেন সেগুলো আসে না। কিন্তু যেগুলো স্টেট পিসিএস এর বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে, যে একটা স্পেসিফিক লঙ্গিটিউড দিয়ে দেওয়া হলো যে এখানে এত টাইম, তাহলে আরেকটা লঙ্গিটিউডে এখানে কত টাইম হবে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। এছাড়া বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, যেমন সিজন কেন হয় বা ডে নাইট এর ঘটনাগুলো কেন হচ্ছে, ঠিক আছে? এগুলো ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন। তো এইগুলোও কিন্তু আসতে পারে এই টপিক থেকে। এবার নেক্সট আসা যাক হচ্ছে ক্লাইমেটোলজি। এই ক্লাইমেটোলজি যেটা, এটা একটা খুব বড় টার্ম, ঠিক আছে? এটা খুব এই ক্লাইমেটোলজি টপিকটা কিন্তু একটা খুব বড় টার্ম, ঠিক আছে? কেন? আমাদের মেইনলি তিনটে স্ফিয়ার, ঠিক আছে? একটা হচ্ছে বায়োস্ফিয়ার, একটা হচ্ছে লিথোস্ফিয়ার এবং একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে?
এই তিনটে মিলে আরেকটা স্ফিয়ার তৈরি হয়, সেটাকে আমরা বলি অ্যানথ্রোপোস্ফিয়ার, ঠিক আছে? অ্যানথ্রোপোস্ফিয়ার। তো এই অ্যানথ্রোপোস্ফিয়ার মানে হচ্ছে যেই স্ফিয়ারে আমরা আছি, আমরা মানুষজন যে স্ফিয়ার, সেটা হচ্ছে অ্যানথ্রোপোস্ফিয়ার। এই তিনটের যে কম্বিনেশন, এইখানেই অ্যানথ্রোপোস্ফিয়ারটা এক্সিস্ট করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটমসফিয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষের লাইফে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই অ্যাটমসফিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাটমসফিয়ারিক যে লেয়ার গুলো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। কোথা দিকে আহ, কোন কোন লেয়ারে টেম্পারেচার কমছে, কোন লেয়ারে টেম্পারেচার বাড়ছে, কোন লেয়ারে অ্যাস্টেরয়েড বা মিটিওর গুলো এসে জ্বলে যাচ্ছে, ঠিক আছে? স্ট্র্যাটোপোজ কি, ওজোন লেয়ার কোন স্তরে থাকে, এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এরপর আসে হচ্ছে প্রেসার এবং উইন্ড সিস্টেম। আমাদের আর্থ আমাদের আর্থকে যদি আমরা বিভিন্ন ল্যাটিটিউড ওয়াইজ ডিভাইড করি, তাহলে পরে কিন্তু টরিড জোন, এটা হচ্ছে টরিড জোন, এখানে ফ্রিজিড জোন, এগুলো আছে। তো এই সমস্ত এরিয়াতে ট্রেড উইন্ড মানে হচ্ছে বাণিজ্যিক ভাবে প্রবাহিত হয়। তো এই উইন্ড গুলো কিভাবে যায় এবং তার ফলে মানে সমুদ্র স্রোতের কি পরিবর্তন হয়, সেই জিনিসগুলো কিন্তু এই ক্লাইমেটোলজির মধ্যেই পড়বে হিসাব মতো। এবার আসা যাক আউটপুট। আউটপুট বলতে যে ধরনের প্রেসিপিটেশন হচ্ছে, যেমন ধরো রেইনফলের বিভিন্ন টাইপ গুলো, ঠিক আছে? দেন ক্লাউড যেগুলো হচ্ছে, কিউমুলোনিম্বাস ক্লাউড, এইগুলো সম্পর্কে জানতে হবে। এর সাথে সাথে বিভিন্ন আলাদা আলাদা যে প্রেসিপিটেশন টাইপ গুলো, যেমন ফ্রস্ট হতে পারে, ডিউ হতে পারে, মিস্ট হতে পারে, ফগ হতে পারে, ঠিক আছে? এই ধরনের আরো যা যা টার্ম গুলো আছে, এই টার্ম গুলো সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া আমাদের রাখতে হবে কোনটা কি, ঠিক আছে? তো এখানে কিন্তু যদি STFPCS এর মতো পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কজ এফেক্ট বেস কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে? যেমন বেশ কিছু ক্ষেত্রে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে যে মানে অল্টিটিউড বাড়লে পরে কেন প্রেসার বাড়ছে বা কমছে, ঠিক আছে? বা আহ, বৃষ্টিপাত কেন হচ্ছে যে উইন্ড ওয়ার সাইড গুলোতে। তো এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন স্টেট পিসিএস আসতে পারে। ইভেন এখন SSC CGL এও কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন স্টেটমেন্ট বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছু ইগনোর করা যাবে না এই ক্ষেত্রে। নেক্সট আসছে জিওমরফোলজি। এই জিওমরফোলজি একটা খুব বড় টপিক। বেসিক্যালি যে তিনটে স্পিয়ার বলেছিলাম, এই তিনটে স্পিয়ারে একটা স্পিয়ার ছিল লিথোস্পিয়ার। এই লিথোস্পিয়ার টপিকটা বেসিক্যালি জিওমরফোলজির সাথে রিলেটেড, ঠিক আছে? এর মধ্যে অনেক হিউজ জিনিসপত্র আছে। যেমন স্পেসিফিক্যালি বলতে গেলে রক সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন রকস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, প্রাইমারি রকস, আহ তারপরে হচ্ছে যেখানে যে ক্ষেত্রে ইগনিয়াস রক গুলোর মধ্যে মধ্যে পড়ে, ঠিক আছে? ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, মেটামরফিক রকস, ঠিক আছে? এগুলো সম্পর্কে পড়তে হবে। অনেক সময় ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে দেয় যে কোন একটা পার্টিকুলার ইগনিয়াস রক, এটা থেকে মেটামরফিসিস হয়ে কোন ধরনের মেটামরফিক রক তৈরি হয়, ঠিক আছে? লাইমস্টোন থেকে মার্বেল হচ্ছে, এটা কি ধরনের চেঞ্জ, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন গুলো আসে। এর সাথে সাথে বিভিন্ন ওয়েদারিং এর কোশ্চেন গুলো আসে, ওয়েদারিং টপিক গুলো। যেমন এক্সফোলিয়েশন হতে পারে, সেটা কেমিক্যাল ওয়েদারিং হতে পারে, ইনসিটু ওয়েদারিং হতে পারে, ঠিক আছে? ওয়েদারিং ইরোশনের মধ্যে বেসিক ডিফারেন্স কি, সেখান থেকেও বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? এর পাশাপাশি ল্যান্ডফর্ম থেকেও কোশ্চেন আসে। যে ল্যান্ডফর্মটাও কিন্তু এই জিওমরফোলজি টপিকের মধ্যেই ইনক্লুডেড। যেমন আহ, নদী নদী যখন প্রবাহিত হয় তখন কি কি ল্যান্ডফর্ম তৈরি করে, যেমন গর্জ হয়ে গেল, ঠিক আছে? দেন ক্যানিয়ন হয়ে গেল, দেন ভি শেপেড ভ্যালি, ঠিক আছে? দেন যখন গ্লেসিয়ার বয় তখন ইউ শেপেড ভ্যালি, হ্যাঙ্গিং ভ্যালি, ঠিক আছে? এই ধরনের অনেক যে ল্যান্ডফর্ম গুলো, সেই ল্যান্ডফর্ম গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর এক্ষেত্রে কিন্তু আমাদের এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এক্সাম্পল বলতে বিভিন্ন সময়, যেমন এবছরই একটা কোশ্চেন এসেছিল, যেখানে বলা হচ্ছে যে এগ এগ বাস্কেট টোপোগ্রাফি কাকে বলে, ঠিক আছে? এগ বাস্কেট টোপোগ্রাফি। তো এই টোপোগ্রাফিটা কেন হয়, ঠিক আছে? এটা কি, বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এবং তার যদি পারা যায় তার একটা দুটো এক্সাম্পল আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা গেল জিওমরফোলজি টপিক। তো এই জিওমরফোলজির মধ্যে কিন্তু একটা হিউজ পার্ট ইনক্লুডেড, ঠিক আছে? এটাকে আমরা অনেকভাবে আলাদা আলাদা ভাগ করে নিয়েও পড়তে পারি, এবং এটাকে ওভারঅল পড়তে পারি। ইভেন একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হয়তো মিস হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে আর্থকোয়েক। এই আর্থকোয়েক টপিকটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। যেমন আর্থকোয়েকের যে ওয়েভ গুলো, সেই ওয়েভ গুলো বলতে পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ, ঠিক আছে? সেগুলোর প্রতিটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কোনটা বেশি ক্ষতি করে, ঠিক আছে? কোনটা শব্দের মতো যায়, কোনটা আলোর মতো যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে এদের শ্যাডো জোন কোথায়, শ্যাডো জোন গুলো, ঠিক আছে? এই পার্ট গুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে খুব ভালোভাবে রেডি করে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আপাতত আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ে। তো এই তিনটে মেইন চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি কমপ্লিট হয়ে যায়। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে স্পেসিফিক এই ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, ঠিক আছে? আর সোলার সিস্টেমটাকে আমরা ইনক্লুড করতে পারি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট।
আচ্ছা, এই ফিজিক্যাল জিওগ্রাফির পরে আমাদের যে পরবর্তী ফেজ সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই ইন্ডিয়ান আচ্ছা, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কিন্তু আরো বেশ কিছু পার্ট রয়েছে যেগুলো আমি খুব ইন ডিটেইলস মাইনিউট গুলো আলোচনা করিনি। তো সেগুলো যখন আমরা ফার্দার কোশ্চেন করব, পিওয়াইকিউ করব, তখন আমরা এক এক করে দেখব। যেমন ওদিকে ওই কনস্টেলেশনের পার্ট গুলো আছে, যেমন উর্সা মেজর বা গ্রেট বিয়ার, অরিয়ন, এই সমস্ত পার্ট গুলো। দেন জিওমরফোলজির মধ্যে ল্যান্ডফর্ম গুলো খুব ডিটেলসে আমাদের জানতে হবে। সেই জিনিসগুলো আপাতত যখন আমরা পরে কোশ্চেন করবো তখন আমরা জানবো। এখানে খালি ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে টপিক গুলো, সেখানে প্রথমেই আসা যাক হচ্ছে যে ফিজিক্যাল ম্যাপ। এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। আমাদের সবার একটা খুব সমস্যা হচ্ছে যে আমরা হয়তো টেক্সট বই পড়ে নিই, ঠিক আছে? টেক্সট বই আমরা পড়ে নিই, কিন্তু আমাদের বেসিক আইডিয়া নেই যে কোথা দিয়ে কোন পাহাড়গুলো, কোথা দিয়ে কোন নদী। আমরা শুধু পড়ছি, আমরা মনে করছি যে অমরকণ্টক থেকে নদীর উৎপত্তি হচ্ছে, নর্মদা নদী, ঠিক আছে? নর্মদা নদী। কিন্তু আমরা জানি না যে বেসিক্যালি অমরকণ্টকটা কোথায়, বা সেটা দিয়ে কোথা দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এগুলো নিয়ে সম্বন্ধে আমাদের বেসিক আইডিয়া নেই। তো সেইগুলো কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং করেই দেখতে হবে। সেই পাহাড়গুলো যেগুলো আছে, সেই পাহাড়গুলো কোথা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের গ্রেট হিমালয় কোথা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট কোথায় আছে, এই জিনিসগুলো আমাদের ফিজিক্যাল ম্যাপে দেখতে হবে। ম্যাপ পয়েন্টিং না করতে হলেও অ্যাটলিস্ট ম্যাপটা সামনে খুলে রাখতে হবে। তো ম্যাপ ভিজুয়ালাইজেশন হচ্ছে ম্যান্ডেটরি। এটা কিন্তু অপশনাল নয়। এটা কিন্তু এমন নয় যে ঠিক আছে করলেও হলো, না করলেও হলো, বাট এটা পড়তে হবেই। ঠিক আছে? এখান থেকে আরো আচ্ছা, এবার দেখা যায় হচ্ছে এই যে ফিজিওগ্রাফি ডিভিশন আছে ইন্ডিয়ার, এখানে বেশ কয়েকটা পার্ট আছে, যেমন হিমালয়াস, ঠিক আছে? এগুলো সব যখন আমরা ডিটেলসে দেখবো তখন দেখবো হিমালয়াস, দেন নর্দার্ন প্লেনস, দেন যে পেনিনসুলার প্লাটিউ, যে এই পার্টটা, ঠিক আছে? উপদ্বীপীয় আহ মালভূমি যে পার্টটা, ঠিক আছে? দেন কোস্টাল এরিয়া যেগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের অল্প বিস্তর জানতে হবে, এবং প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে? হয়তো আসলো যে হিমালয়ের বিস্তার কোথা থেকে কত অব্দি, এই পয়েন্টটা হচ্ছে নাঙ্গা পর্বত থেকে, এবার হচ্ছে নামচা বারুয়া, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানতে হবে অবশ্যই। আচ্ছা, এখানে বেশ কিছু পাহাড় আছে। হুম, এখানে বেশ কিছু পরপর পাহাড় আছে, ঠিক আছে? সেই পাহাড়গুলোর আমাদের সিকোয়েন্স জানতে হবে, ঠিক আছে? এই ইভেন এইখানেও আরো কয়েকটা পাহাড় আছে, সেই পাহাড়গুলো যাবার পেনিনসুলার প্লাটিউর পাহাড়, ঠিক আছে? তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, এবং যখন পড়বো তখন খুব ডিটেইলড ওয়েতে মন দিতে হবে, ঠিক আছে? এমন নয় যে আমরা একেকটা পাহাড় বা একেকটা শৃঙ্গ সম্পর্কে খুব বেশি কিছু পড়ছি, তাদের হাইট মুখস্থ করছি, না। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক মানে পিকের ক্ষেত্রে হাইট মনে করতে হবে অবশ্যই, কিন্তু সবগুলোর ক্ষেত্রে নয়। এবং সেগুলো সম্পর্কে বিশাল কিছু ডিটেলস জানার দরকার নেই, কিন্তু ওভারঅল যেটুকু জানতে হবে ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, পাস পাস খুব ইম্পর্টেন্ট। পাসের পার্টটা পড়তে হবে। কোন 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 স্টেটে কি কি পাস আছে, যেমন এখানে শিবকিলা পাস, ঠিক আছে? দেন এখানে হচ্ছে আমাদের জজিলা পাস, বানিহাল পাস, ঠিক আছে? এই ধরনের পাস গুলো আমাদের জানতে হবে। এখানে জেলেপলা, নাথুলা, ঠিক আছে? এই পাস গুলো কোনটা কার সাথে কি কানেক্ট করছে সেগুলো আমাদের আস্তে আস্তে দেখতে হবে। এবার হচ্ছে রিভার সিস্টেম। তো ইন্ডিয়ান যে রিভার সিস্টেম আছে, সেই ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়তে গেলে সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে রিভারের ক্লাসিফিকেশনটা বোঝা। সেটা হচ্ছে হিমালয়ান রিভার আর পেনিনসুলার রিভার। তো হিমালয়ান রিভারের বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো এগুলো পেরেনিয়াল, মেনলি এগুলো যখন প্রবাহিত হয় তখন এরকম মিয়ান্ডার ফর্ম করে, ঠিক আছে? এবং যখন সমুদ্রে গিয়ে মেশে, ধরো এটা ভারতের কোস্টাল এরিয়া, যখন সমুদ্রে গিয়ে মিশছে তখন এখানে ডেল্টা ফর্ম হচ্ছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে হিমালয়ান রিভারের ক্যারেক্টারিস্টিক, যেমন গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্র বলতে পারো। তো এইগুলো পড়ার সাথে সাথে আমাদের আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার অ্যান্টিসিডেন্ট। কারণ গত বেশ কয়েক বছরে দেখা গেছে যে এই রিভারের প্রসঙ্গে অপশন দিয়ে কোনটা নয় বা কোনটা অ্যান্টিসিডেন্ট রিভার, এই নিয়ে বেশ কিছু কনফিউজিং কোশ্চেন তৈরি করা হয়েছে। তো এইটা যখন আমরা পড়বো তখন আমরা এটা নিয়ে দেখবো। এর সাথে সাথে আমাদের ট্রিবিউটারি গুলোও জানতে হবে কিন্তু। ট্রিবিউটারি হয়তো স্পেসিফিক যে কোনো একটা ট্রিবিউটারি দিয়ে কোশ্চেন আসে না, কিন্তু অ্যাটলিস্ট ৩-৪টে ট্রিবিউটারি দিয়ে এরকম কোশ্চেন আসতে পারে যে ঝেলাম, চেনাব, রাবি এগুলো কোন নদীর উপনদী, ঠিক আছে? বা হয়তো আসলো যে ঘাগড়া কোন নদীর উপনদী, ঠিক আছে? বা হয়তো আসলো যে কোয়েল কোন নদীর উপনদী, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এবং আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে আমরা খুব কিছু স্মলার রিভার আছে, যেমন পেরিয়ার হলো, পেন্নার, ঠিক আছে? এই সমস্ত রিভার গুলো সম্পর্কে আমরা নর্মালি পড়ি না, যেমন ব্রাহ্মণী রিভার, বৈতরণী রিভার, ঠিক আছে? তো এগুলো সম্পর্কেও কিন্তু অল্প বিস্তর দেখতে হবে, খুব ডিটেলস না হলেও। ওগুলোর নাম অ্যাটলিস্ট কোন স্টেটের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে সেই জিনিসটা জানাটা কিন্তু দরকারি, কারণ সেখান থেকে অপশন বেসড কোশ্চেন আসে। তো তাহলে কি কি দেখা গেল?
যে আমাদের বেসিক জিনিস জানতে হবে, অ্যান্টিসিডেন্ট রিভার কাকে বলে, ঠিক আছে, হিমালয়ান রিভার, পেনিনসুলার রিভার কোনগুলো, ঠিক আছে, আমাদের মেজর যে ইন্দাস রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, মানে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এই তিনটে সম্পর্কে আমাদের খুব ডিটেল স্টাডি করতে হবে, খুব ডিটেল স্টাডি দরকার এই তিনটে নিয়ে, কারণ এখান থেকে কিন্তু ইভেন কতটুকু লেন্থ আমাদের এই নদীগুলো যাচ্ছে সেখান থেকেও কোশ্চেন আছে। বাকি যে রিভার গুলো আছে সেগুলো সম্পর্কে শুধুমাত্র তাদের সোর্স কোথায়, তারা কোথায় গিয়ে পড়ছে, ঠিক আছে, তাদের মানে প্রবাহের দিক কোনটা, মানে তাদের ডাইরেকশনটা, ঠিক আছে, এবং তাদের যে ট্রিবিউটারি গুলো, এই জিনিসগুলো পড়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট কিন্তু যেটা আমরা ফিজিওগ্রাফিক, মানে যেটা আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে দেখে এসেছি ক্লাইমেট, সেই ক্লাইমেটের সাথে এই ক্লাইমেট কিন্তু ডিফারেন্ট। এখানে আমাদের ক্লাইমেট বলতে ইন্ডিয়ান ক্লাইমেট সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। এই ইন্ডিয়ান ক্লাইমেটের মধ্যে কি করে আমাদের বৃষ্টিপাত হচ্ছে, আমাদের যে মনসুন সিস্টেমটা সেখানে, সেটা সেটা কি আমাদের জানতে হবে, ঠিক আছে। এর সাথে সাথেই যে এল নিনো এবং লা নিনা, এল নিনো, লা নিনা, ঠিক আছে, এগুলো কি করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বৃষ্টিপাতকে এফেক্ট করে সেগুলো জানতে হবে। এছাড়াও আরেকটা আছে, ম্যাকডেন জুলিয়ান অসিলেশন, ঠিক আছে, ম্যাকডেন জুলিয়ান অসিলেশন। তো এগুলো, সাথে ওয়াকার সার্কুলেশন, এগুলো কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মনসুনকে এফেক্ট করছে সেগুলো আমাদের জানতে হবে। এর সাথে সাথে এই যেখানে বৃষ্টি হবে সেখানে অবভিয়াসলি গাছপালা বেশি হবে, যেখানে বৃষ্টি কম সেখানে গাছপালা কম। তো এই বৃষ্টিপাতের বেসিসে যে আমাদের যে ফরেস্ট টাইপ, মানে ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ যেটাকে বলে, এই স্বাভাবিক উদ্ভিদ কোথায় কোনটা কি হচ্ছে, কোন লোকেশনে কিরকম আছে, সেইগুলো একবার আমাদের ম্যাপের থ্রুতে দেখতে হবে, এবং তার সাথে সাথে কোন ফরেস্ট টাইপে কি ধরনের প্ল্যান্ট জন্মাচ্ছে এই জিনিসটা আমাদের জানা দরকার, কারণ এখান থেকে কিন্তু অপশন বেসড কোশ্চেন আসে, ঠিক আছে। রেইনফল কোথায় কোনটা হচ্ছে সেগুলোও দেখতে হবে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্লাইমেটে এক ধরনের কোশ্চেন আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে বেশ কিছু মানে ক্লাইমেট ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেওয়া হয়। যেমন হয়তো বলা হলো যে 70 থেকে 200 সেন্টিমিটার রেইনফল হচ্ছে, আহ, সাথে সেখানে হচ্ছে কোল্ড এরিয়া, সাথে সেখানে উদ্ভিদ এই পরিমাণ কম, ঠিক আছে, তাহলে এটা কোন ক্লাইমেটকে বোঝাচ্ছে, এই ধরনের কোশ্চেন আসে। তো সেই কোশ্চেন গুলো সলভ করার জন্য আমাদের কোএফিসিয়েন্ট ক্লাসিফিকেশন পড়তে হবে। এই কোএফিসিয়েন্ট ক্লাসিফিকেশন থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর এই ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেই একটা পরবর্তী টপিক হচ্ছে সয়েল এবং মিনারেলস। এই সয়েল মিনারেলস বলতে হচ্ছে বেসিক্যালি এটা ন্যাচারাল রিসোর্স এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এই ন্যাচারাল রিসোর্স এর মধ্যে এই সয়েলটাও পড়ছে, যেখানে আমাদের এগ্রিকালচার হচ্ছে এটার জন্য, ঠিক আছে, এবং মিনারেলস বলতে যেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডিয়ান জিওগ্রাফি যদি পড়তে হয়, হিউম্যান জিওগ্রাফির বেসিক দুটো পার্ট হচ্ছে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এই দুটো যদি আমাদের পড়তে হয় তাহলে আমাদের এই সয়েল এবং মিনারেল ডিস্ট্রিবিউশন পড়তে হবে, ঠিক আছে। এই সয়েলের ডিস্ট্রিবিউশন বলতে যে বিভিন্ন রকম সয়েল গুলো পাওয়া যায় ইন্ডিয়াতে, অ্যালুভিয়াল সয়েল, রেড সয়েল, রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েল, লেটেরাইট সয়েল, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কি, ঠিক আছে, এগুলোর মধ্যে কোন কোয়ান্টিটি বেশি থাকে কোনটা কম থাকে, কি কি ধরনের এগ্রিকালচার ক্রপ এখানে চাষ হয়, ঠিক আছে। এই পার্ট গুলো আমাদের ভালো করে রেডি রাখতে হবে। এবং আরো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আমেরিকান ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম সয়েলের টাইপ আছে, যেমন ইনসেপ্টিসোল, ঠিক আছে, মলিসোল, জেলিসোল, ঠিক আছে। এই ক্লাসিফিকেশন গুলো এখন হয়তো খুব কনফিউজিং লাগছে এবং আননেসেসারি মনে হচ্ছে, বাট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বিভিন্ন মকেও তোমরা পরবর্তীতে পেতে পারো, এবং পরীক্ষাতেও আসে, ঠিক আছে। এরপর হচ্ছে মিনারেলস। মিনারেলস পার্ট বলতে গেলে আহ এখান থেকে প্রচুর ম্যাচিং বেস কোশ্চেন আছে, ঠিক আছে, ম্যাচিং এর কোশ্চেন আছে। হয়তো চারটে মিনারেলের নাম বলে দিল, এখানেই তুমি ধরো না যে আয়রন কোর, কোল, মাইকা, বক্সাইড, চারটে এদিকে একটা ম্যাচিং দিয়ে দিল, এখানে একটা ম্যাচিং এ চারটে মিনারেলের নাম লিখে দিল, ঠিক আছে, আর এখানে চারটে জায়গার নাম লিখে দিল। এবার বললো ম্যাচিং করো, নিচে চারটে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এই ম্যাচিং এর কোশ্চেন গুলো কিন্তু মিনারেল থেকে ভরে ভরে আসে, প্রতি বছর আসে। তো আয়রন ওরের জন্য দেখতেই পাচ্ছ উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এগুলো। কোলের জন্য গন্ডোয়ানা বেল্ট, টারশিয়ারি বেল্ট, ঠিক আছে, মাইকা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যখন আমরা পড়বো তখন আমরা দেখবো স্পেসিফিক আরো, এগুলোর মধ্যে আরো অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে যেগুলো এখানে ইনক্লুড করা নেই। তো যখন আমরা ওগুলো পড়বো তখন আমরা দেখবো, ঠিক আছে। এছাড়াও কিছু
ফ্যাকচুয়াল কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টারে, ঠিক আছে? যেমন হয়তো বললো যে কোথায় সব থেকে বেশি পরিমাণে বক্সাইট আছে, ঠিক আছে? বক্সাইট কোথায় সব থেকে বেশি পরিমাণে মাইকা আছে, ঠিক আছে? কোথায় আহ, বর্তমানে, আচ্ছা, এর সাথে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এনার্জি রিসোর্স গুলো, ঠিক আছে? এই এনার্জি রিসোর্সও কিন্তু এই মিনারেলস এর চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়তে হবে, যেমন ন্যাচারাল গ্যাস হয়ে গেল, কোল হয়ে গেল, দেন পেট্রোল, ঠিক আছে? এই সমস্ত পার্ট গুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। এবার হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। এই ইকোনমিক জিওগ্রাফি বেসিক্যালি হিউম্যান জিওগ্রাফির একটা সাব পার্ট, ঠিক আছে? তো আমরা এটাকে বলতে পারি হিউম্যান জিওগ্রাফি। তো এই হিউম্যান জিওগ্রাফির মধ্যে একটা পার্ট হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ঠিক আছে? তো এই এগ্রিকালচারের মধ্যে আমাদের ক্রপিং সিজন গুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, খারিফ সিজন কোনটা, কি কি ক্রপ হয়, কোন সময় থেকে কোন সময় শুরু হচ্ছে শেষ হচ্ছে, রবি ক্রপ, দেন জাইদ ক্রপ, ঠিক আছে? এছাড়াও প্রতিটা ক্রপ স্পেসিফিক কিছু কিছু ক্যারেক্টার, যে কোনটা টেম্পারেচার বেশি লাগে, কত রেইনফল লাগছে, কত ওয়াটার রিকোয়ারমেন্ট যাচ্ছে, ঠিক আছে? কি ধরনের মাটি দরকার, এগুলো বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কয়েকটা ক্রপ আছে, সেই ক্রপের ক্ষেত্রে আমাদের এগুলো জানতে হবে, এবং তার সাথে কোন স্টেটে সেই ক্রপ বেশি হচ্ছে, এই ধরনের কোশ্চেনও কিন্তু আসছে পরীক্ষায়। এছাড়া গ্রিন রেভলিউশন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই গ্রিন রেভলিউশন থেকে মানে প্রচুর ফ্যাকচুয়াল কোশ্চেন হতে পারে, প্রচুরই ফ্যাকচুয়াল কোশ্চেন, যেমন কত সালে শুরু হয়েছে, ঠিক আছে? এই গ্রিন রেভলিউশনের সময় কি কি অর্গানাইজেশন গুলো তৈরি করা হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার, কে কাকে গ্রিন রেভলিউশনের ফাদার বলা যেতে পারে, ঠিক আছে? ওয়ার্ল্ড কে গ্রিন রেভলিউশনের নাম দিয়েছিল, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু প্রচুরই আসছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পপুলেশন জিওগ্রাফি বা পপুলেশন সেটেলমেন্ট, যেটা আমরা বললাম যে হিউম্যান জিওগ্রাফির একটা থার্ড পার্ট, ঠিক আছে? পপুলেশন। তো এই হিউম্যান জিওগ্রাফি থেকে একটা সময় অবধি কোশ্চেন এসএসসি বা রেলের মতো পরীক্ষাগুলোতে খুব একটা আসতো না, কিন্তু এখন কিন্তু ভালোই আসছে, এবং তার জন্য আমাদের এই পার্টটাকে সেন্সাসের সাথে রিলেট করে পড়তে হবে, সেন্সাসের সাথে। তো আমাদের কাছে এখনো নতুন সেন্সাসের ডেটা নেই, যেহেতু সেটা এখনো সেভাবে শুরু হয়নি। তবে এই বছর যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকেও সম্ভবত 2011 সালের সেন্সাসের ডেটাই পড়তে হবে সম্ভবত। তো সেক্ষেত্রে আমাদের এই সেন্সাসের সাথে রিলেট করে করে এগুলো পড়তে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের এই আহ, বিভিন্ন কয়েকটা টার্ম আমাদের জানতে হবে, ঠিক আছে? যেমন ডেন্সিটি কাকে বলে, ঠিক আছে? পপুলেশন ডেন্সিটি, দেন সেক্স রেশিও কোনটা, দেন মর্টালিটি রেট, ন্যাটালিটি রেট, ঠিক আছে? মর্টালিটি রেট, ন্যাটালিটি রেট, ঠিক আছে? এই ধরনের টার্ম গুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। লিটারেসি রেট কাকে বলে, ঠিক আছে? কাকে বলে বলতে এগুলো থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন আসবে, এমন নয় যে তোমাকে ডেফিনেশন লিখতে দেবে, সেরকম তো নয়, বাট ফ্যাকচুয়াল কোশ্চেন আসবে, ঠিক আছে? কিন্তু সেন্সাসের টপিক গুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এবং সেই সেন্সাসের টপিক থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন ভরে ভরে আসে। কোন এরকম আসতে পারে যে মোস্ট পপুলার স্টেট, হাইয়েস্ট ডেন্সিটি কোথায়, হাইয়েস্ট লিটারেচার কোথায়, ঠিক আছে? হাইয়েস্ট সেক্স রেশিও কোথায়, এই জিনিসগুলো আসে, এবং এগুলো ফ্যাকচুয়াল। এগুলোর জন্য আমরা খুব বেশি হলে কিছু চার্ট বানিয়ে দিতে পারি, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো মুখস্থই করতে হবে, ঠিক আছে? তো লেটেস্ট অফিসিয়াল ডেটা আমরা জানি না এখন অবধি কবে পাবো, তবে যেটুকু যা পাওয়া যায় সেটা আপাতত 2011 সালের ডেটা দিয়ে আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্ট এবং কানেক্টিভিটি একটা খুব ছোট টপিক দেখে মনে হতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু প্রতি বছর বেশ কিছু কোশ্চেন আসছে, এবং সেটা হোক রেলওয়ে। আচ্ছা, রেলওয়ের ক্ষেত্রে স্পেসিফিক যদি আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে রেলওয়ের একটা কোশ্চেন এসেছিল এবছর, যে আমাদের মেট্রো রেল নেটওয়ার্ক কোথায় সব থেকে বেশি, মেট্রো রেল নেটওয়ার্ক, ঠিক আছে? এটা সম্ভবত আইবি তে কোশ্চেন এসেছিল, যেহেতু আইবি টিসিএস কন্ডাক্ট করছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু আবারও আসতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের কোথায় লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক আছে, ঠিক আছে? আহ, আমাদের রেলওয়ে জোন গুলো কতগুলো, তাদের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে? এই যে জোন এবং হেডকোয়ার্টার টপিকটা, এটা তো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেলের পরীক্ষার ক্ষেত্রে পড়ে যেতেই হবে এটা। এর সাথে সাথে আমাদের যে বিভিন্ন পোর্ট গুলো আছে, পোর্ট, ওয়াটারওয়ে, যেমন ধরো এখন রিসেন্ট একটা পোর্ট হয়েছে, ভাইজিং পোর্ট, ঠিক আছে? তো এই সমস্ত পোর্ট গুলো, যেমন তারপরে হচ্ছে কান্ডলা পোর্টে হচ্ছে, যেটাকে এখন নতুন নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই পোর্ট গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন আরেকটা কোশ্চেন আসতে পারে, যেমন ডিপ ল্যান্ডলকড পোর্ট কোনটা, ঠিক আছে? বা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট পোর্ট কোনটা, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পোর্ট থেকে ভালোই আসে।
এর সাথে সাথে আরো একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরি ইন্ডিয়ান যে ওয়াটারওয়ে নেটওয়ার্ক, ঠিক আছে, এই ওয়াটারওয়ে নেটওয়ার্ক গুলো সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 1, ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো থেকে কিন্তু আসছে। আচ্ছা, এই রোডওয়েতে থেকে খুব একটা কোশ্চেন আসে না, খুব একটা কোশ্চেন আসে না, তবে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল স্পেসিফিক এই পার্টটা আর এই দুটো পয়েন্ট মনে রাখলেই আপাতত রোডওয়ের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই দুটোই। আর তেমন কিছু কোশ্চেন এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু লোকেশন স্পেসিফিক ম্যাচিং আসে, যে কোন পোর্ট কোন স্টেটে। যেমন হয়তো বলে দিল 4টে পোর্ট, কোচি, তারপরে হচ্ছে কান্ডলা, হলদিয়া, আর আরেকটা বলে দিল চেন্নাই, ঠিক আছে, দিয়ে এবার সে 4টে স্টেটের নাম দিয়ে দিল। তো এবার ম্যাচিং করতে বলবে। এই ধরনের ম্যাচিং এর কোশ্চেন গুলো কিন্তু আসছে। এবার আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। আচ্ছা, এই ন্যাচারাল রিসোর্স পড়ানোর আগে আরো একটা জিনিস এই কনজারভেশন থেকে মাথায় এলো। এই কনজারভেশনের সাথে সাথে এই যে রিভার টপিকটা ছিল না, রিভার টপিকে কিন্তু ওই যেখানে হচ্ছে তোমার ব্যারেজ গুলো, ঠিক আছে, ব্যারেজ গুলো বা ওয়াটার প্রজেক্ট গুলো যেগুলো হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে, ওয়াটার প্রজেক্ট গুলো, ড্যামস গুলো, এগুলো কিন্তু আমাদেরকে ফ্যাকচুয়াল ডেটা হিসেবে মনে রাখতে হবে। ফ্যাকচুয়াল ডেটা হিসেবে ওগুলো আমাদের মনে করে যেতেই হবে, কারণ ওখানে ম্যাচিং দিয়ে দেয় কোন নদীর উপরে কোন ড্যাম, কোন স্টেটে কোন ড্যাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তার সাথে সাথে আরো একটা জিনিস, সেটা হচ্ছে লেক, লেক নিয়েও পড়তে হবে, লেক গুলো কোথায় কোন লেক গুলো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ন্যাচারাল রিসোর্সের মধ্যে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই জিনিসগুলো খুবই ফ্যাকচুয়াল ডেটা, এবং এগুলো পড়ার জন্য আমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতেই হবে। ম্যাপ পয়েন্টিং বলতে আমাদের স্টেট স্পেসিফিক ম্যাপ দেখতে হবে, যে উত্তরাখণ্ড, এটা ধরো উত্তরাখণ্ড হলো, তো উত্তরাখণ্ডের কোথায় কোথায় কোন কোন ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, ঠিক আছে, কারণ এগুলো থেকে স্টেট ওয়াইজ ম্যাচিং দেবে। এবং খুব আনপ্রেডিক্টেবল কোশ্চেন আছে, এমন এমন কিছু কোশ্চেন আছে যেগুলো হয়তো তোমরা শোনোইনি। যেমন একটা রিসেন্ট একটা ন্যাশনাল পার্ক খুব নিউজে ছিল, সেটা হচ্ছে সিপাহী জলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এটা যদি না জানা যায় যে এটা কোথায় আছে, তোমরা এটা অ্যান্সার করতে পারবে না, অপশন এলিমিনেট করেও হবে না, কোনোভাবেই হবে না। তো এর জন্য স্পেসিফিক ইনফরমেশন জানতেই হবে। আচ্ছা, আহ, বাকি কোথায় কোথায় কোন ইম্পর্টেন্ট প্রাণী পাওয়া যায় কোন কোন ন্যাশনাল পার্কে, সেগুলো একটু আধটু দেখে রাখতে হবে, ঠিক আছে। বাকি এখানে বেশ ইম্পর্টেন্ট বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে স্টেট স্পেসিফিক, স্টেট স্পেসিফিক যে ন্যাশনাল পার্ক গুলো আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ যেগুলো 12টা আছে, সেই 12টা আমাদের মন ঠোঁটস্থ হতে হবে, ঠিক আছে। বলতে পারো যে সেগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং করে মুখস্থ করে নিতে হবে একরকম, ঠিক আছে, যে কোনটা কোন স্টেটে আছে কি আছে। এই জিনিসগুলো জানাটা খুবই দরকার। আচ্ছা, এখানে আরো কিছু টপিক বলতে চাই, সেটা হচ্ছে যে ওই মিনারেল যে পার্টটা ছিল, সেই মিনারেল পার্টে যখন আমাদের এনার্জি রিসোর্স পড়বো, সেখানে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, দেন হাইড্রো ইলেকট্রিক যে প্রজেক্ট গুলো, ঠিক আছে, দেন এনার্জির জন্য যে সমস্ত স্কিম গুলো হচ্ছে, এনার্জি বেসড স্কিম গুলো, ঠিক আছে, সেই স্কিম গুলো সম্পর্কেও অল্প বিস্তর আমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু জিওগ্রাফি প্লাস স্ট্যাটিকের এক একটা পার্ট। আচ্ছা, এবার ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং বলতে আমাদের ভারতের আশেপাশে কি কি নেইবার্স আছে, ঠিক আছে, যেমন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট নেইবার আর কি। তো এই পাকিস্তান, বাংলাদেশ সব দিক থেকে শত্রুতে ঘেরা, চায়না। তো এদের যে লাইন গুলো, কোনটা কি লাইন, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। এছাড়া এছাড়া বিভিন্ন এই আশেপাশে নেইবার গুলোর সাথে কোন কোন এরিয়া নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, এখানে যেমন সার্ক নিয়ে ঝামেলা হচ্ছে, দেন সাউথের দিকে শ্রীলঙ্কার সাথে পাম্বান আইল্যান্ড, ওই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, ঠিক আছে। এই ধরনের যে ডিসপিউটেড এরিয়া গুলো আছে, তারপরে তোমার এখানে কালী নদীর আশেপাশের এরিয়া গুলো, এই যে এখানে মানসাধুরা, এই সমস্ত জায়গাগুলো, এখানে দোকলাম ক্লাস, ঠিক আছে, এই ধরনের যে ডিসপিউটেড এরিয়া আছে, সেই ডিসপিউটেড এরিয়া থেকে কিন্তু রেল এবার প্রচুর কোশ্চেন দিয়েছে। তো এই সমস্ত গুলো একটু দেখতে হবে, ঠিক আছে। বাকি দেখো, জিওগ্রাফি একটা খুব ভাস্ট টপিক, ঠিক আছে, তো এর মধ্যে অনেক ছোট 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 সাব পার্ট আছে, সব 15টা স্লাইডের মধ্যে ধরানো সম্ভব নয়, ঠিক আছে। তবুও মেন মেন যেই টপিক গুলো বলা সম্ভব সেগুলো আমি এখানে বললাম।
বাকি এগুলোর প্রচুর সাব পার্ট আছে যেগুলো যখন আমরা পড়বো, কোশ্চেন দেখবো, তখন আমাদের দেখতে হবে এবং জানতে হবে। এছাড়াও আরো কিছু কিছু পার্ট, যেমন এগুলো হচ্ছে স্ট্যাটিক এর পার্ট, ঠিক আছে? কিছু অর্গানাইজেশন আছে, যেমন আইএমডি হয়ে গেল, ঠিক আছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আইসিএআর, ঠিক আছে? এগুলো ইন্ডিয়ান অর্গানাইজেশন। এছাড়াও আমাদের বাইরে যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে সেগুলো বেসিক্যালি স্ট্যাটিক দিকের পার্ট। তবুও সেগুলো যদি একসাথে পড়ে নেওয়া যায় অর্গানাইজেশনের মধ্যে, তবেই বেটার। এছাড়া আহ, এই ধরনের কোশ্চেন আসতে পারে, লংগেস্ট রিভার কি, হাইয়েস্ট পিক কি, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কি, ঠিক আছে? মানে সুপারলেটিভ বেসিক্যালি, লংগেস্ট, হাইয়েস্ট, স্মলেস্ট, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসে। এছাড়া বাকি আর এই যে ট্রাইবস অফ ইন্ডিয়া একটা টপিক, যে টপিকটা একটা দুটো কোশ্চেন কিন্তু এখন আসতে দেখা যাচ্ছে। বিশাল কিছু ইম্পর্টেন্ট টপিক নয়, তবে অ্যাটলিস্ট তাদের লোকেশনটা কোথায় বা কোন স্টেটে তারা থাকে, তো এই জিনিসগুলো একটু মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? তবে এগুলো হচ্ছে লো এফোর্ট জিনিস। এগুলোতে এগুলোকে মুখস্থ অবশ্যই করতে হবে, কিন্তু সবার শেষে, এখনই নয়, ইমিডিয়েট নয়, ঠিক আছে? আগে আমাদের বেসিক যে জিওগ্রাফির টোটাল বাকি পার্ট গুলো, সেই পার্ট গুলো সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। তারপরেই আমরা এই মিসেলেনিয়াস টপিক গুলো সম্পর্কে দেখবো। তো সবার শেষে একটাই কথা বলা, সেটা হচ্ছে জিওগ্রাফি কিন্তু শুধু টেক্সট বই পড়ে হবে না, ঠিক আছে? এর সাথে আমাদের কনসেপ্ট জানতে হবে অবশ্যই, এবং তার সাথে ম্যাপ দেখতে হবে। ম্যাপ ভিজুয়ালাইজেশনটা অবশ্যই জরুরি। না হলে পরে কিরকম হবে, না হলে পরে হয়তো তোমরা পড়বে একটা টপিক যে এখান থেকে নদী উৎপত্তি হয়েছে, তোমরা সেই জিনিসটা জানোই না এক্স্যাক্টলি কোথায়। হয়তো একটা এই যে ভারতের ম্যাপ আমি আঁকলাম এখানে, ঠিক আছে? ভারতের ম্যাপ আমি আঁকলাম, হয়তো পড়লে যে এই নদীটার উৎপত্তি হচ্ছে মহাকালেশ্বর থেকে, ঠিক আছে? মহাকালেশ্বর তুমি তুমি পড়ে নিলে, এবার তুমি ম্যাপটা দেখলে না। পরীক্ষায় কোশ্চেন এলো যে কৃষ্ণা নদীর যে অরিজিন কোন স্টেট থেকে, কোন স্টেট থেকে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন এলো। এবার তুমি জানছো অরিজিন কোথায়, তুমি জানো, কিন্তু এটা স্পেসিফিক তুমি যেহেতু লোকেট করোনি, তুমি জানো না যে এটা কোন স্টেটের মধ্যে আছে। অর্থাৎ কৃষ্ণা নদীর অরিজিন কিন্তু তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো না, বাট জিজ্ঞেস করলো অরিজিনটা কোন স্টেটে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একমাত্র তখনই পসিবল যখন তুমি ম্যাপ দেখবে। তো আমাদের কিরকম ভাবে টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে আমাদের পিওয়াইকিউ দেখতে হবে, ঠিক আছে? পিওয়াইকিউ দেখাটা খুবই ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ দেখতে হবে, ঠিক আছে? যেই টপিক গুলো একেবারেই আসেনি সেটাকে আমি বলবো না পুরোপুরি স্কিপ করে দেওয়ার কথা, বাট হ্যাঁ, সেটা আমরা সবার লাস্টে রাখবো, ঠিক আছে? সবার লাস্টে রাখবো। বাট যেই টপিক গুলো বারবার আসছে সেগুলো হচ্ছে আমাদের এসেনশিয়াল, পড়তেই হবে। এবার হচ্ছে ভিজুয়ালাইজ। যখনই আমরা পড়বো, তখন সেটার সাথে সাথে আমরা ম্যাপ দেখবো, এবং এইভাবে করতে করতে মোটামুটি 2 থেকে 2 মাস, 2 মান্থ ইজ এনাফ, ঠিক আছে? 2 মান্থের মধ্যে টোটাল জিওগ্রাফি শেষ করা সম্ভব, এবং তারপরে আমাদের বারবার রিভিশন করতে হবে, ঠিক আছে? তো পিওয়াইকিউ অ্যানালাইজেশন আমরা করে দেবো। কনসেপ্ট, পিওয়াইকিউর সাথে সাথে যে সমস্ত কনসেপ্ট দরকার সেগুলো আমরা দেখিয়ে দেবো। বাকি ম্যাপ ভিজুয়ালাইজেশনটাও চেষ্টা করবো যদি যতটা সম্ভব হয়। তার সাথে সাথে কিন্তু এগুলো সম্পর্কে রিভিশন করা এবং এগুলো ডিটেলস এ পড়াটা তোমাদেরকেই করতে হবে। তো তোমাদের কাছে টুলস আছে, টেরাডাইন আছে, অবশ্যই যেগুলো তোমাদের কনকার করতে হবে। তো এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়ো, এবং তোমরা জানাও ভিডিওটা কিরকম লাগলো। কারণ আমরাও সবাই সবাই নতুন নতুন শুরু করছি, ঠিক আছে? আহ, আমাদেরকে ফিডব্যাক দিতে হবে যে কিরকম কি হলে আরো ইমপ্রুভ হতে পারতো। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ অব্দি শোনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো দেওয়া আছে। তো টেলিগ্রামের অ্যাঙ্কার্স ল্যাব তোমরা অবশ্যই জয়েন করেছো, এখানে আমরা তোমরা ডেইলি আপডেট পাবে। আর সেখানে আমরা আপাতত ইচ্ছা আছে কুইজ এবং পরবর্তীতে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করার। এটা হচ্ছে আমাদের র্যাঙ্কার ল্যাবের যে ইমেল সেটা। তো তোমরা চাইলে সেখানে কোনো রকম কোয়ারি থাকলে ইনফর্ম করতে পারো। আর সবাই কিন্তু ফিডব্যাকটা মনে করে জানিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। টাটা।